প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুবই ভালো হচ্ছে। আর যদি ইংলিশ বিষয়ে তোমাদের টেনশান থাকে তাহলে আজকের সাজেশান সম্পূর্ণ দেখার পর তোমাদের টেনশান একটু কমবে। বিগত এক সপ্তাহের পরিশ্রমের পর তোমাদের সাজেশানটা আজ আমি কমপ্লিট করতে পেরেছি। ইংলিশ বিষয়ে এক্সপার্টদের বিভিন্ন সাজেশান মিলে এমন একটি সাজেশান করা হয়েছে যেখান থেকে তোমরা অনায়াসে 35+ কমন পেয়ে যাবে। যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই, ফেব্রুয়ারি মাসেই তোমাদের পরীক্ষা, তাই একটু সময় নষ্ট না করে পুরোপুরি সাজেশানটা দেখে নাও এবং প্রস্তুতি শুরু করে দাও। আজকের এই সাজেশানটা দেখার পর তোমরা গল্প থেকে তোমরা 5 নম্বরের জন্য পড়বে, সেগুলো সম্পূর্ণ তোমাদের আজকের বলে দেবো এবং রাইটিং স্কিল থেকে কি আসতে পারে সেগুলো সম্পর্কে জানতে পারবে। ভিডিও কি গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্লাস 12-এর 4th সেমিস্টারের ইংলিশ সাজেশান। তোমাদের গল্প থেকে থাকবে মোট 10 নম্বর। 2 নম্বরের প্রশ্ন 4টে থাকবে, যেখান থেকে তোমাদের 2টো লিখতে হবে। এই 2টো প্রশ্নের জন্য তোমাদের নম্বর থাকছে 4। তো তোমাদের 2টো গল্প কি কি? ডাউন দি র্যাবিট হোল আর হচ্ছে 3 কোশ্চেন। 2টো গল্পের মধ্যে যদি একটি গল্প খুব ভালো করে পড়ে যাও তাহলে অন্য একটি গল্প আর পড়তে হচ্ছে না। গল্প থেকে 2 নম্বরের জন্য মোট 4টি প্রশ্ন থাকবে, 2টি গল্প থেকে 2 করে। তুমি যে কোনো 2টো লিখতে পারো, অর্থাৎ তুমি যদি একটা গল্প ভালো করে পড়ে যাও সেই গল্প থেকে 2 নম্বরের প্রশ্ন কমন পাচ্ছ। এমনটা হতে পারে তুমি 2টো গল্প পড়ে গেলে 2টো গল্প থেকে একটি করে প্রশ্ন লিখলে 2টো প্রশ্ন। ডাউন দি র্যাবিট হোল থেকে তোমাদের কি পড়তে হবে একটু ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড অ্যালিস ফাইন্ড দি ক্যাপশন অরেঞ্জ মার্মালেড? অরেঞ্জ মার্মালেড লেখাটি অ্যালিস কোথায় দেখতে পেয়েছিল? তারপর হচ্ছে ড্রিঙ্ক মি, হোয়ার ডিড অ্যালিস ফাইন্ড দিস ক্যাপশন? এ লেখাকে কোথায় খুঁজে পেয়েছিল অ্যালিস? তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, আফটার ফাইন্ডিং দি টিনি গোল্ডেন কি, হোয়াট প্রবলেম দি অ্যালিস ফেস অ্যান্ড হোয়াট ডিড সি উইশ টু বিকাম টু দি সলভ দি প্রবলেম? যে সোনালি চাবিকা পেয়েছিল তারপরে অ্যালিস কি সমস্যায় পড়েছিল এবং কিভাবে সেটিকে সমাধান করেছিল তার উত্তর চেয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে 4 থেকে, হোয়াট সিমড ন্যাচারাল টু অ্যালিস হোয়েন সি শুড হ্যাভ ওয়ান্ডারেড অ্যাবাউট ইট? কোন বিষয়কে অ্যালিসের স্বাভাবিক মনে হয়েছিল যখন তার সেই বিষয়কে আশ্চর্য হওয়া উচিত ছিল? 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড অ্যালিস নোটিস অ্যাট দি সাইড অফ দি ওয়াল? অ্যালিস কুয়োর পাশে কী দেখতে পেল? 6 নম্বর প্রশ্ন, ও হো হাউ আই উইশ কুড শট আউট লাইক এ টেলিস্কোপ? হোয়াই ডিড অ্যালিস উইশ সি কুড শুট আপ লাইক এ টেলিস্কোপ? অ্যালিস কেন চেয়েছিল সেজন্য নিজের শরীরটাকে একটা দূরবীনের মতো ঘুরিয়ে ফেলতে পারে? 7 নম্বর প্রশ্ন, আই মাস্ট বি শুটিং আপ লাইক টেলিস্কোপ, হোয়াট মেড অ্যালিস ফিল সি ওয়াজ শুটিং আপ এ লাইক টেলিস্কোপ? 8 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দি নেম অফ অ্যালিস পেট, হোয়াট ওয়াজ ফিট একটি টাইম? তাহলে অ্যালিসের যে পোষ্য প্রাণীটি ছিল তার নাম কী ছিল এবং চা খাওয়ার সময় সে কী খেত, তাকে কি খাওয়া দেওয়া হতো? তো অ্যালিস গল্প থেকে 6 নম্বরে তোমরা কি পড়বে একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাপেন হোয়েন অ্যালিস জাম্প ডাউন দি র্যাবিট হোল বোথ ইন ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট? তো অ্যালিস যখন খরগোশের গর্তে পড়ে যায় তখন তার শারীরিক মানসিক দিক থেকে কি ঘটেছিল সেই সমস্ত বর্ণনা করতে হবে। এই গল্পের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নের দিকে যাব। কি লেখা আছে দেখো, ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যালিস ফেলস ডাউন দি র্যাবিট হোলস? অ্যালিস খরগোশের গর্তে পর কি ঘটে সেগুলো বর্ণনা করতে বলে। অ্যালিসের সাথে কি ঘটেছিল, অ্যালিস কি ঘটনার সম্মুখীন হয়েছিল সেগুলো লিখতে বলেছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিসক্রাইব অ্যালিস রিয়াকশন আপন সিইং দি হোয়াইট র্যাবিটস অ্যাক্টিভিটিস, হোয়াই ডিড সি নট ফিল সারপ্রাইজ অ্যাট ফার্স্ট ইভেন দো ইট ওয়াজ আনইউজুয়াল? তারপরে আমাদের এখান থেকে আর কোনো প্রশ্ন পড়তে হচ্ছে না। দেখো মাত্র 3টে প্রশ্ন পড়লে এখান থেকে তোমরা কমন পাবে। এই কোশ্চেনে আমি বলবো 2 নম্বরের জন্য 3 কোশ্চেন সবচেয়ে বেশি কমনযোগ্য একটা প্রশ্ন।
কিন্তু র্যাবিট হোলের এখানে 2 নম্বর অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছুভাবে আসতে পারে, কিন্তু 3 কোশ্চেন থেকে 2 নম্বরে তোমার এমনভাবে পড়ে যাবে যেহেতু সব প্রশ্ন তোমাদের কমন এসে এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা কমপ্লিট করে যাও। তো 3 কোশ্চেন থেকে কী পড়বে, যে হোয়াই ডিড দি জার ওয়ান্ট টু হ্যাভ দি আনসার টু 3 কোশ্চেন, যার কেন 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল। হোয়াট ওয়াজ দি ফার্স্ট কোশ্চেন অ্যান্ড সেকেন্ড কোশ্চেন অ্যান্ড থার্ড কোশ্চেন, জারের প্রথম, দ্বিতীয় কোশ্চেন এবং তৃতীয় কোশ্চেনকে কী ছিল। তার প্রথম প্রশ্ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে, তৃতীয় প্রশ্ন হচ্ছে তার গুরুত্বপূর্ণ কাজ কোনটি। এই 3টি প্রশ্ন তার ছিল। তারপর হচ্ছে 3 নম্বর, হাউ ডিড দি জার টেক কেয়ার অফ দি ওয়ান্ডেড ম্যান, জার কীভাবে আহত লোকটিকে শুশ্রূষা করলো। 4 নম্বর প্রশ্ন দেখো, হাউ ওয়াজ দি আনসার টু দি সেকেন্ড কোশ্চেন অ্যাজ এ প্রজেক্টেড বাই দি জার, জারের করা দ্বিতীয় প্রশ্নের উত্তর কেমন ছিল বা উত্তর কী ছিল। অর হু অ্যাক্ট্রোগেন টু দি হারমিট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পারসনস, সন্ন্যাসীর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে ছিল। তো প্রশ্নটা ছিল এটাই যে জারের প্রশ্নটা ছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে, হারমিট অর্থাৎ সন্ন্যাসী উত্তরটা দিয়েছিল যে তার গুরুত্বপূর্ণ ব্যক্তি কে, তার উত্তরটা দিয়েছিল অন্যরকমভাবে। তারপর হচ্ছে 5 নম্বর থেকে হোয়াট ওয়াজ দি থার্ড কোশ্চেন অ্যান্ড হোয়াট ওয়াজ দি আনসার, তৃতীয় প্রশ্ন কী ছিল এবং তার উত্তরও কী ছিল। হোয়াট অ্যাকর্ডিং টু দি হারমিট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, সন্ন্যাসীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। অর্থাৎ এই যে প্রশ্ন দুটো আলাদা মনে হলেও এর উত্তর কিন্তু একই, তো আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে। এরপর চলে যাব 6 নম্বর প্রশ্নে, হোয়াই ডিড দি ম্যান ওয়ান্ট টু টেক এ রিভেঞ্জ অন দি জার, লোককে জারের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল কেন। ওর হোয়াই ওয়াজ দি বিয়েগেড ম্যান এ সোয়ান এনিমি অব দি জার, দাড়িওয়ালা লোকটি জারের স্বরচিত শত্রু কেন ছিল। অর্থাৎ কেন প্রতিশোধ নিতে চেয়েছিল আর শত্রু কেন, বিষয়টা কারণটা একই হবে। 7 হচ্ছে হোয়ার ডিড দি হারমিট লিভড, সাধু কোথায় বাস করতেন। তো 2 নম্বরের জন্য আমি বলবো তোমরা 3 কোশ্চেনে 2 নম্বরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কমন আসার সম্ভাবনা প্রবল। তো তোমাদের যাদের র্যাবিট হোল হয়ে গেছে র্যাবিট হোল করো, আর যাদের এখনও কোনো গল্প এখনও মানে প্রস্তুতি না নিয়ে থাকো তাহলে বলবো তোমরা 3 কোশ্চেন এই গল্পকে তোমরা পড়ে যাও, তাহলে বেশি বেশি কমন পাবে, ওটাও কমন পাবে, এটা 2 নম্বরও কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপরে চলে যাব 6 নম্বরের প্রশ্নের উত্তর। 1 নম্বরের কী বলা হচ্ছে, হোয়াট ডিড দি জার টু ডু টু টেন্ড দি ওয়ান্ডেড ম্যান, যার আহত লোককে যত্ন নিতে গিয়ে কী কী করেছিল। ওর হাউ গিভ দি জার অ্যান্ড হারমিট নার্স দি উন্ডেড ম্যান, কীভাবে জার এবং সাধু আহত লোকটাকে শুশ্রূষা করেছিল। ঠিক আছে, তারপর 2 নম্বর প্রশ্নে যাব, হাউ ডিড দি এনিমি অব দি জার বিকাম হিজ ফ্রেন্ড, জারের শত্রু কীভাবে তার বন্ধু হয়ে উঠেছিল। ওর হোয়াই ডিড নট দি জার এনিমি অ্যাটাক হিম হোয়াইল হি ওয়াজ স্লিপিং, যার ঘুমিয়ে থাকাকালীন তার শত্রু তাকে আক্রমণ করেনি কেন। তো এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, সেই জন্য অথবা করে দেওয়া আছে, প্রশ্নটাও একই। তারপর চলে যাব 3 নম্বর প্রশ্নে, হোয়াট ওয়ার দি 3 কোশ্চেন প্রপোজড বাই দি জার, হাউ ডিড হি গেট অ্যান্সার, হোয়াট ওয়ার দি আনসার, জারের প্রস্তাবিত 3টি প্রশ্ন কী ছিল, তিনি কিভাবে উত্তর পেয়েছিলেন, তার উত্তরগুলি কী ছিল। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর চলে যাব, স্টেট দি মডার্ন রিলেভেন্স অফ দি স্টোরি 3 কোশ্চেন বাই টলস্টয়, টলস্টয়ের 3 কোশ্চেন গল্পকে বর্তমান প্রাসঙ্গিকতা বর্ণনা করো। 5 নম্বরে যে আছে এখানে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সারেড, হু স্পিক্স দিস ওয়ার্ড টু হুম, হাউ হ্যাড দি স্পিকার্স কোশ্চেন বিন অ্যান্সারেড, কে কাকে কথাগুলো বলে, বক্তার প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া হয়েছিল। তারপর চলে যাব আমাদের কবিতায় তোমাদের নম্বর কত থাকছে, 10 থাকছে। কবিতাতে তোমাদের একই রকমভাবে 2 নম্বরের প্রশ্ন থাকবে 4টে আর 6 নম্বরের প্রশ্ন থাকবে 3টে। তোমাদের কবিতা আছে যেহেতু 3টে কবিতা, তোমাদের 3টে কবিতা থেকে 4টে তোমাদের
2 নম্বরের প্রশ্ন এবং তিনটে থাকবে 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের তোমাদের একটা উত্তর করতে হবে। কবিতা হচ্ছে হগ রোস্টিং। এখান থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে 2 নম্বরের জন্য। হোয়াট ডাজ দি পোয়েট মিন বাই নাও আই হোল্ড দি ক্রিয়েশন ইন মাই ফুট? নাও হোল্ড দি ক্রিয়েশন ইন মাই ফুট, এই লাইনটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডিসকাস দি সিগনিফিক্যান্স অফ দি টাইটেল অফ পোয়েম, কবিতার শিরোনামের গুরুত্ব আলোচনা করো। ছোট্ট করে আলোচনা করতে হবে 2 নম্বরে যেহেতু। তারপর হচ্ছে ডিসক্রাইব দি ফিজিক্যাল ক্যাপাবিলিটি অফ দি হাওয়াক, মানে ঈগলের যে শারীরিক সামর্থ্য সেটাকে বর্ণনা করতে বলছে। তারপর হচ্ছে 4 নম্বর, আই সিট ইন দি টপ অফ দি উড। হোয়াই ডাজ দি হাওয়াক সিট অ্যাট দি টপ অফ দি উড? হোয়াট ডাজ ইট সিম্বলাইজ? বাজ পাখি কেন গাছের চূড়ায় বসে থাকে, এটি কি বোঝায় বা একে কী বোঝাতে চাইছে? 5 নম্বর হচ্ছে হোয়াট ডাজ হাওয়াক সি ইন ইটস ড্রিম? হোয়াট কাইন্ড অফ থটস ডোমিনেট দি হাওয়াক মাইন্ড ডুরিং স্লিপ? বাজ পাখি স্বপ্নে কী দেখে? ঘুমের মধ্যে কী ধরনের চিন্তা তার মনে প্রাধান্য পায়? 6 নম্বর প্রশ্ন হলো হোয়াট আর কনভেন্ট ফর দি হাওয়াক? হোয়াট দি কনভেন্ট ফর হিম? বাজ পাখির জন্য কী সুবিধাজনক হওয়ার কারণ কি? 7 নম্বর প্রশ্ন থেকে হোয়াট আর দি অ্যাডভান্টেজ দি হাওয়াক মেনশন দি প্রসেসেস? বাজ পাখি যেসব সুবিধার কথা উল্লেখ করেছে সেগুলি কি কি? 8 নম্বর প্রশ্ন দেখো, দ্য সান ইজ বিহাইন্ড মি, হোয়াট ডাজ দি হাওয়াক সে অ্যাবাউট দি সান? বাজ পাখি সূর্য সম্পর্কে কি বলেছে? তো তোমাদের যেহেতু এখানে 3টা কবিতা, আমি বলবো তোমরা যে কোনো 2টো কবিতা খুব ভালো করে পড়ে যাও, তাহলে তোমরা সম্পূর্ণটা কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যে 10 নম্বরের লিখতে হবে সেই 10 নম্বর তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো তোমরা যদি কেউ 3টে কবিতা পড়ে যেতে চাও তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের একটু প্রেশার ফিল হচ্ছে তারা 2টো কবিতা পড়ে যাও, তাহলে এই যে কবিতা থেকে যে 10 নম্বরটা আসছে তোমরা কভার করতে পারবে। তো তারপরে চলে যাব এই হাওয়াক রোস্টিং থেকে 6 নম্বরের প্রশ্ন তোমরা কি কি পড়বে। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কমেন্ট অন দি ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড পাওয়ার অফ দি হাওয়াক, ডিসকাস দেয়ার সিগনিফিক্যান্স। 2 নম্বর হচ্ছে অ্যানালাইজ হাওয়াক রোস্টিং অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। হাওয়াক রোস্টিং কবিতাকে নাটকীয় শক্তি হিসেবে বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দি সিমিলারিটি সাজেস্টেড বিটুইন দি হাওয়াক মিগ্রেটরি ইনস্টিংক্টস অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। 4 নম্বরে দেখো, ইট টুক দি হোল অফ ক্রিয়েশন টু প্রোগ্রেস মাই ফুট মাই ইজ ফিদার। হোয়াট ডাজ দি হাওয়াক মিনস বাই সেইং দ্যাট দি হোল অফ ক্রিয়েশন প্রোগ্রেস ইট? হাউ ডাজ দি স্টেটমেন্ট দ্যাট হাওয়াকস অ্যারোয়েন্স অ্যান্ড দি সেন্স অফ সুপেরিয়রিটি? এটা হচ্ছে 3+3 হিসেবে আসতে পারে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, দেয়ার ইজ নো sophistry in my body. How does the statement reflect the hawk brutal frankness? What deeper idea does the poet be suggested throughout it? কীভাবে এই বাক্যটি বাজ পাখির অকপট নির্মমতা প্রকাশ করে, এর মাধ্যমে কবি কি গভীর ধারণা ব্যক্ত করতে চেয়েছেন? তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, ডিসকাস দি সিগনিফিক্যান্স অফ দি টাইটেল পোয়েম হাওয়াক রোস্টিং। হাওয়াক রোস্টিং কবিতার শিরোনামের তাৎপর্য আলোচনা করো। এখানে 6টি বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে হাওয়াক রোস্টিং থেকে। তারপরে চলে যাও দ্য টাইম অফ ইয়ার সনেট 73। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন কি কি পড়বে? হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই দ্যাট টাইম অফ ইয়ার? হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর? দ্যাট টাইম অফ ইয়ার বলতে শেক্সপিয়ার কী বোঝাতে চেয়েছেন, একে কী নির্দেশ করে? নম্বর প্রশ্ন, হু ইজ অ্যাড্রেসেড টু ইন সনেট 73? সনেট 73 কার উদ্দেশ্যে লেখা? 3 নম্বর হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার ইউ মাস্ট ইন মাই বিহোল্ড, হু সেজ দিস অ্যান্ড টু হুম? দ্যাট টাইম অফ ইয়ার দাও ইন মি বিহোল্ড, এটি কে বলেছে এবং কাকে বলেছে? 4 নম্বর হচ্ছে হোয়েন ইয়েলো লিভস অর নন অর ফিউ টু হ্যাং, ডু দি ইয়েলো লিভস সিম্বলাইজ in this line?
হোয়েন ইয়েলো লিভস অর নন অর ফিউ ডু হ্যাং, এই লাইনে হলুদ পাতা কিসের প্রতীক? 5 নম্বরের হাউ ডাজ দি সনেট স্ট্রাকচার কন্ট্রিবিউট টু ইটস মিনিং, সনেটের গঠন কীভাবে সনেটটিকে অর্থবহ করে তোলে? এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাশে 3টে 3 স্টার রয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখো, ডিসকাস দি থিম অফ সনেট 73, সনেট 73-এর মূল ভাব আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে চলে যাও 7 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দি স্পিকার কম্পেয়ার হিমসেলফ টু ইন দিস সনেট? হোয়াট, এটা হচ্ছে হোয়াট হয়ে গেছে, WH এ কি, হোয়াট সিগনিফিক্যান্স ডাজ ইট হোল্ড, সনেটে বক্তা নিজেকে কিসের সাথে তুলনা করেছিল, এর তাৎপর্য কী? ইন মি দো সেস্ট দি টয়লাইট অফ সাচ ডে, হোয়াট ডাজ টয়লাইট সাজেস্ট হিয়ার? ইন মি দো সিস্ট দি টয়লাইট অফ সাচ ডে, এখানে টয়লাইট বলতে কী বোঝায়? তারপর এখান থেকে 6 নম্বর প্রশ্ন তোমরা কি পড়বে? একের থেকে প্রশ্ন দেখো, দ্যাট টাইম অফ ইয়ার দ্য মায়েস্ট ইন মি বিহোল্ড হোয়েন ইয়েলো লিভস অর নন অর ফিউ টু হ্যাং, হোয়াই ডাজ দি পোয়েট মেনশন ইয়েলো লিভস অর নন অর ফিউ, হাউ ডাজ দিস ইমেজরি রিফ্লেক্ট দি পোয়েটস ফিলিংস অ্যাবাউট এজিং অ্যান্ড লাইফ? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে চলে যাব 2-এর দাগে, ইন মি দো সিস দি টয়লাইট অফ সাচ এ ডে অ্যাজ আফটার সানসেট ফিডেথ ইন দি ওয়েস্ট, হাউ ডাজ দি পোয়েট ইউজ দি ইমেজ অফ সানসেট টু কনভে দি থিম অফ এজিং, এক্সপ্লেন দি হাউ দিস ইমেজরি কানেক্ট টু ওভারঅল মেসেজ অফ দি সনেট। 3 নম্বরের প্রশ্নে চলে যাব, ডিসকাস দি ভ্যারিয়াস ইমেজ গ্রান বাই শেক্সপিয়ার ইন দি সনেট 73। প্রশ্ন, হোয়াট মেসেজ ডাজ এ শেক্সপিয়ার কনভে অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ দ্য অ্যাপ্রিসিয়েটিং লাইফস ফিটিং মোমেন্টস? হাউস এফেক্ট থেকে এখান থেকে শর্ট প্রশ্ন তোমরা কী পড়বে, যেগুলো স্টার মার্কস আছে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। হোয়াট ডাজ দি পোয়েট মিন বাই ওয়ার্ডস আই লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দি সান? 2 নম্বর প্রশ্ন দেখো, মেনশন এনি 4 ইভেন্টস দ্যাট এফেক্ট দি পাবলিক অ্যাজ মেনশনড ইন দি পোয়েম দি গ্রিন হাউস এফেক্ট। হোয়াট ইজ দি কার্থেজ? হোয়াই কার্থেজ ইজ মেনশনড ইন দি পোয়েম? হোয়াই উইল সিটিজেন হ্যাভ দি ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক? নাগরিকদের কাজের পরে ঘন্টার পর ঘন্টা শ্রমদান করতে হবে কেন? কবি কেন এরকম কথা মনে করেছে? 5 নম্বরের প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ফেডারেল বিল্ডিং? রাইট ব্রিফলি অন দি টেম্পল অফ রোম। এর প্রশ্ন দেখো, অ্যানালাইজ দি পারপোজ অফ মেনশনিং প্র্যাকটিক্যাল নাট ট্রিজ ইনস্টেড অফ দি এলম অ্যান্ড ওয়ার্কস। আগের থেকে দেখো, হোয়াট কাইন্ড ট্রান্সপোর্টেশন ফর দি সিটিজ is imagined by the poet as the warming tank will go on. প্রশ্ন, হাউ গ্রিনল্যান্ড অ্যান্টার্কটিকা উইল বি চেঞ্জ, গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা কীভাবে পরিবর্তিত হবে? হোয়াট ডু ইউ মিন বাই দি জায়েন্ট ডাস্ট? এখানে জান হয়ে গেছে জায়েন্ট। নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইভেন্ট উইল সাপোজলি টেক প্লেস অ্যাকর্ডিং টু দি পোয়েট কার্ল ডেনিস ইন দি পোয়েম দি গ্রিন হাউস এফেক্ট? রাইট এ ব্রিফলি সামারি of the poem Greenhouse Effect. Greenhouse mentioned 3 major themes in Carl Dennis' poem in the Greenhouse Effect. Comment on the theme of nature resilience in the poem. Number প্রশ্ন, what is your opinion about the title of poem The Greenhouse Effect by Carl Dennis? Discuss in details. ড্রামা থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে একটু দেখে নাও। এখান থেকে 6 নম্বর, এখান থেকে আসবে 5 নম্বরের প্রশ্ন, 6 নয়, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন, একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। থাকবে কটা? 2টি প্রশ্ন থাকবে, একটি তোমাদের বেছে লিখতে হবে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নাও। এই লাইনের মানসিক প্রভাব সম্পর্কে মন্তব্য করো। রাইগার টু দি সিতে সিঞ্জ কীভাবে সমুদ্রের ভাগ্যের প্রতীক, প্রকৃতির উদাসীনতা এবং অনিবার্য ক্ষতির উৎস হিসেবে ব্যবহার করেছেন তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মরিয়া শোক ত্যাগ এবং ক্ষতির স্বীকারোক্তি কীভাবে অজেয় ভাগ্যের বিরুদ্ধে মানুষের দুর্বলতা থেকে মেলে ধরে তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, অ্যানালাইজ
দি ক্যারেক্টার অফ মারিয়া, হোয়াট সিগনিফিক্যান্স অফ দি টাইটেল লাইক অ্যাজ টু দি সি। 5 নম্বর হচ্ছে স্কেচ দি ক্যারেক্টার অফ ক্যাথলিন, ক্যাথলিনের চরিত্রকে বর্ণনা করো। তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার থেকে তোমাদের 5 নম্বর থাকবে, যেখানে কমপ্লেক্স সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এখান থেকে এই সমস্ত গ্রামার থেকে তোমাদের 5 নম্বর আসবে। এটা তো কমনের মধ্যে পড়ছে না, এগুলো তোমাদের শিখে যেতে হবে। রাইটিং স্কিল থেকে থাকবে 10 নম্বর থাকবে, তোমাদের 5 থাকবে। এবং তারপর থাকে ইমেল রাইটিং অথবা ব্লগ রাইটিং, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, সেটা থাকবে তোমাদের 5। তাই ইমেল রাইটিং, ব্লগ রাইটিং তোমরা শিখে যাবে, ঠিকঠাক নিয়মগুলো শিখে যাবে, তাহলে তোমরা পেরে যাবে। অ্যাজ এ রাইটিং থেকে কী কী কমন আসতে পারে, ইম্পর্টেন্টগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দি রোল অফ টিচার্স ইন সোসাইটি, সমাজে শিক্ষকের গুরুত্ব। এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যে প্রভাব সেটা লিখতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিসিপ্লিন ইন এ স্টুডেন্ট লাইফ, ভ্যালু অফ হার্ড ওয়ার্ক। ভিডিওটি একটু উপকারে লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে সবাই উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।